My dear students, how are you? I pray to Allah to keep us safe and sound from pandemic coronavirus. Actually, we have been facing a lots of problem because of coronavirus. Educational institutions have been closed down for the same reason. But government has initiated some effective steps to continue our education through online process, and this is one of the part for you I'm about to start. My dear learners, dear students, now I'm going to teach you one grammatical item from your English second paper number 3, which is based on some words and phrase. So let's start, students, and look at the board and watch me closely. Okay, students. Okay, I'm make you Bangla for you better understanding that. দেখো, এটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নংয়ে আসে। এটা অত্যন্ত সহজ উত্তর করা। তোমরা একটু মনোযোগী হলেই এই নাম্বারে এখান থেকে পাশে পাস পেতে পারো। এটা পাশে পাস পাওয়ার জন্য তোমাকে অত্যন্ত মেধাবী হতে হবে না, খুব বেশি গুরুত্ব দিতে হবে না। ইংলিশ গ্রামাটিক্যাল রুলের মধ্যেই আলোচনা করতে হয়, কিন্তু তারপরেও কিছু ট্যাকটিক্স আছে। তোমাকে ইউ হ্যাভ টু প্লে সাম ট্রিক্স টু আইডেন্টিফাই দ্য আনসার। ওকে, সো তুমি যদি একটু কৌশল অবলম্বন করো, তাহলে এখান থেকে তুমি তোমার ম্যাক্সিমাম স্কোরটা তুমি করতে পারো। আই মিন ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম নাম্বার ফ্রম ইট। মানে তুমি পাস পেতে পারো যদি তুমি 12টা, এখানে 11টা 12টা রুল আছে, আরও 2-1টা এক্সট্রা রুল আছে, এগুলি ফলো করলে তুমি নাম্বারগুলি পেতে পারো। এখন দেখো, আমি 1 নাম্বার আলোচনা করতেছি। তোমরা প্রথমে যে প্রশ্নবোধক চিহ্নগুলি দেখবা, এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপরে 2 নংয়ে একটা আছে, 3 নংয়ে একটা আছে, 4 নংয়ে একটা আছে। অর্থাৎ এই 4টা প্রশ্নবোধক বাক্য তোমাদের এই 3 নংয়ে আসবে। তোমরা যদি এটি ফলো করো, সহজেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নম্বরটা পেতে পারো। যেমন এখানে দেখো, তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমেই দেখবা যে বক্সের মধ্যে হোয়াট ডাজ লুক লাইক আছে কিনা। যখন দেখবা যে আমি যেগুলো তোমাদের এখানে দিয়েছি সেগুলো কিন্তু অত্যন্ত মোস্ট potent grammatical rule or most potent grammatical item, you will get it in your upcoming examination. তোমাদের পরীক্ষায় তুমি এগুলি পাবা। যেমন একটা হলো হোয়াট ডাজ লুক লাইক, এটা কেমন। এটা তুমি কিভাবে আনসার করবা? প্রথমে তুমি তোমার প্রশ্নতে দেখবা কোন বাক্যে 2টা গ্যাপ, একটি গ্যাপ আরেকটি গ্যাপ, 2টি গ্যাপ আছে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে বাক্যের শেষে দেখবা একটা প্রশ্নবোধক চিহ্ন এবং 2টি গ্যাপ আছে, তুমি ধরে নিতে পারো সেখানেই হোয়াট ডাজ লুক লাইকটা বসবে। হোয়াট ডাজ লুক লাইকের মানে হলো এটা কেমন, মানে একটা অদ্ভুত বিষয় জানতে চায়, এটা কেমন। যেমন ধরো, হোয়াট ডাজ an alien look like, একটা এলিয়েন দেখতে কেমন, একটা এলিয়েন কেমন। এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী, যাকে ধরা হয় যে আমাদের গ্রহে একটা গোলাকার যানের মতো আমাদের পৃথিবীতে আসে, এমন মনে করা হয়। তাহলে হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, ভিন গ্রহের প্রাণী দেখতে কেমন। তাহলে এখানে আনসারটা তুমি কিভাবে দিবা? যদি দেখো বক্সের মধ্যে হোয়াট ডাজ লুক লাইক আছে, তাহলে তুমি খুঁজে বের করবা কোন বাক্যের মধ্যে 2টো গ্যাপ ও একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো হোয়াটস ইট লাইক, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা গ্যাপে দেখবে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, পাশাপাশি সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে। একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেন্টেন্সের শেষে এবং সেন্টেন্সের শুরুতে একটি গ্যাপ থাকবে। গ্যাপের পরে B1 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যোগ থাকবে। তুমি যদি বক্সের মধ্যে দেখো হোয়াটস ইট লাইক এই ফ্রেজটা আছে, তখন তুমি চিন্তা করবা 2টো বিষয়। একটা বিষয়
কোন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং কোথায় কোন গ্যাপের পরে B1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, সেখানেই তুমি এই ফ্রেজটা বসাবা। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, মানে সাগরে সাঁতার কাটতে কেমন কেমন লাগে, মানে এটা করলে কেমন হয়, এটা করলে কেমন কিসের মতো হয়, কিসের মতো লাগে, এমন আর কি। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সাগরে সাঁতার কাটা কেমন কেমন মনে হয়, ঠিক এই ধরনের প্রশ্ন এটা করে। তারপরে নেক্সট দেখো হোয়াট ইফ, কি হবে। যদি তুমি দেখো বক্সের মধ্যে হোয়াট ইফ আছে, তখন এটা আনসারটা হবে, তুমি দেখবা সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, তারপর বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর ওই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, মানে হা-বোধক বাক্য হবে। প্রশ্নবোধক চিহ্ন হবে কিন্তু বাক্যটা হা-বোধক হবে, সেখানেই তুমি হোয়াট ইফটা বসাবা। অর্থাৎ তুমি যদি দেখো যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন দেখবা দুইটা গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক হবে, কিসের মতো কেমন। যদি দেখো যে প্রশ্ন আছে বাক্যের শেষে, তখন তুমি দেখবা হোয়াটস ইট লাইক বসবে ওই গ্যাপের পরে যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে। তারপরে তুমি যদি আরও দেখো যে হোয়াট ইফ বক্সের মধ্যে আছে, তখন তুমি ধরে নিবা যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বাক্যটা অ্যাসার্টিভ হবে এবং তার পূর্বে একটা গ্যাপ থাকবে, সেখানে আমি হোয়াট ইফ বসাবো। যেমন হোয়াট ইফ হি টেক্স দ্য রিস্ক, কী হবে সে যদি ঝুঁকিটা নেয়, সে ঝুঁকি নিলে কি হবে বা কি হয়, এমন। আরেকটা ফ্রেজ আছে অডিও মাইন্ড, যদি কিছু মনে করেন, যদি কিছু মনে না করেন। যদি অডিও মাইন্ড থাকে, তখন অডিও মাইন্ডটা হোয়াটস ইট লাইকের সাথে মিলে যাবে, অর্থাৎ হোয়াটস ইট লাইকের যে রোল অডিও মাইন্ডের সেই রোল। অডিও মাইন্ডের অর্থ হলো যদি কিছু মনে না করেন, আপনি মনে কিছু করবেন কি না আমি এই কাজটা করলে। যেমন ধরো তো অডিও মাইন্ড টেকিং টি উইথ মি, আমার সাথে চা খেতে আপনি কি কিছু মনে করবেন, যদি কিছু মনে না করেন আমার সাথে চা পান করবেন। ঠিক এমন ধরনের অভিব্যক্তি বের হয়ে আসে অডিও মাইন্ড দ্বারা। তাহলে আমি অডিও মাইন্ড কোথায় বসাবো, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তারপরে ওই গ্যাপের পরে B1 প্লাস আইএনজি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ থাকবে। স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করে দেখো, এই রুলটা হোয়াটস ইট লাইকের সাথে মিলে যায়। এখন কোনো কারণে তুমি যদি অল্টারনেটিভলি লেখো, যেমন এখানে লিখে ফেলছো অডিও মাইন্ড, আর এখানে লিখে ফেলছো হোয়াটস ইট লাইক, যদি অর্থগতভাবে মিলে যায় তোমার আনসারটা হয়ে যাবে, অর্থ হয়ে গেলে। যেমন আমি যদি এখানে লিখি অডিও মাইন্ড সুইমিং ইন দ্য সি, সাগরে সাঁতার কাটতে তুমি কি কিছু মনে করো, তুমি কি কোনো মাইন্ড করো, তুমি যদি কিছু মনে না করো তাহলে সাগরে কি সাঁতার কাটা যায়। ঠিক এটা যদি আমি এখানে বসাই হোয়াটস ইট লাইক টেকিং টি উইথ মি, আমার সাথে চা পান করতে কেমন, মানে কেমন লাগে তোমার, ব্যাপারটা ঠিক এমন অভিব্যক্তি হয়। তুমি যদি অল্টারনেটিভলি লেখো আর সেখানে যদি অর্থটা মিলে যায়, তাহলে তোমার আনসারটা নিয়ে নিবে। দেখো পরে দেখো ওট রেদার হলো ওট রেদার বা ওট রাদার, এটা কোথায় বসাইবা, এটা বসাবা যেই বাক্যের মধ্যে গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে এবং ওই বাক্যের মিডলে মধ্যখানে দেন থাকবে, দেন, তখনই তুমি বুঝে নিবা এখানে ওট রাদার বসবে। তো তুমি এখানে কিভাবে বুঝতে পারবা যে এখানে আমাকে ওট রাদারটা বসাতে হবে, দুটা বিষয় এখানে খেয়াল করবা। একটা হলো ভার্বের বেস ফর্ম থাকবে গ্যাপের পরে, আর একটা হলো দেন থাকবে। তারপরে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাজ টু প্রেজেন্ট ফর্ম, হ্যাড টু পাস্ট ফর্ম, সেখানেও কাছাকাছি অনেকটা একই নিয়ম। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হলো কোনো কিছু করতে হবে, একটা অনেকটা বাধ্যবাধকতার মতো বোঝানো হয় যে কোনো কিছু করতে হবে। তো এখন দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এখানে ভার্বের বেস ফর্ম বসছে ঠিকই, কিন্তু এখানেও বেস ফর্ম আছে, এখানে বেস ফর্ম আছে, পাশাপাশি এখানে দেন আছে, এজন্য ওট রাদার বসছে। এখানে বেস ফর্ম আছে কিন্তু দেন নাই,
সেই জন্যই আমরা এখানে হ্যাভ টু, হ্যাভ টু বসিয়েছি। তার মানে এই না যে গ্যাপের পরে বেস ফর্ম থাকলেই তুমি হ্যাভ টু বসাবে। তোমার আগে পরে অর্থগুলি তুমি একটু মিলিয়ে নিবে। তোমরা জানো হ্যাভ টুর অর্থ হলো কাউকে কোনো কিছু করতে হয় বা করতে হবে। যেমন আই হ্যাভ টু টিচ মাই ক্লাস 3 times a day, অর আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, আমাকে এই কাজটি করতে হয়, ও কাজটি করতে হবে। এমন এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। নেক্সট, ওয়াজ বর্ন, মানে কেউ জন্মগ্রহণ করেছে, এরকম ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন লিখি। অনেক সময় ইজ বর্ন এখানে হয়। এখন তুমি কিভাবে বুঝবা যে এখানে ওয়াজ বর্ন হবে? ভেরি সিম্পল, you will identify the answer if you follow there is a time or there is a place after the gap. যদি গ্যাপের পরে দেখো কোনো সময়ের উল্লেখ থাকে, কোনো সনের উল্লেখ থাকে এবং কোনো জায়গার উল্লেখ থাকে, কিংবা যে কোনো একটার উল্লেখ থাকে, অথবা এখানে এরকম উল্লেখ না থাকলেও যদি ইন এ পুর ফ্যামিলি, in a educated family, in a rich family, in a noble family, এমন ধরনের কোনো ফ্রেজ থাকলে তুমি সেখানে ওয়াজ বর্ন বসাতে পারো। তারপর দেখো লেট অ্যালোনের অর্থ হলো চিন্তা করা যায় না, ভাবা যায় না, কল্পনা করা যায় না, বাদ দাও, ছেড়ে দাও, এই ধরনের অর্থে। আবার কি, যেমন ধরো আমি সাইকেলই চালাতে পারি না, আবার মোটর সাইকেল, আমি ট্রেনই চড়ি নাই জীবনে কখনো, আবার এরোপ্লেন। ঠিক এমন অভিব্যক্তির ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। তুমি এখানে কিভাবে বুঝবা লেট অ্যালোন বসবে? দেখো, তুমি প্রথম একটা বাক্য পাবা, বাক্যটা নেগেটিভ থাকবে। সচরাচর বাক্যটা নেগেটিভ থাকবে, এবং নেগেটিভ বাক্যটা থাকবে, তারপরে একটা কমা থাকবে, কমার পরে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা ফ্রেজ অথবা একটা ওয়ার্ড থাকবে। তাহলে আমি আবার একটু বলে দিই, তুমি কিভাবে বুঝতে পারবা এখানে লেট অ্যালোন বসবে। প্রথম বাক্যটা নেগেটিভ একটা বাক্য থাকবে, নেগেটিভ একটা বাক্যের পরে একটা কমা থাকবে, কমার পরে একটা গ্যাপ থাকবে, তারপরে একটা ওয়ার্ড বা ফ্রেজ থাকবে। তখন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই ইন দিস গ্যাপ লেট অ্যালোন ইজ প্লেসড। ওকে, লেট অ্যালোন এখানে বসবে। ওকে, ফার্স্টলি I have talked to you that you should play some tricks to answer or to identify the answer, because you have to write anything else in English grammar. That means grammatically you have to write. Okay, but sometimes you have to follow some tricks, some device by which your answer will be easily come out from your box, okay, or from anything else. So তারপরে দেখো, we stay at home, had better, had rather, দুটোটার অর্থ বরং ভালো। had better এখানে should-এর কাজ করে, উচিত। যেমন ধরো আমাদের we had better stay at home, আমাদের বাসায় থাকা বরং ভালো at this pandemic situation, করোনার এই পরিস্থিতিতে, এই ভয়াবহ করোনার পরিস্থিতিতে আমাদের, করোনা যদিও শব্দটা লেখে নাই, পরিস্থিতিতে আমাদের বাসায় থাকা বরং ভালো বেরিয়ে যাওয়ার চেয়ে। আমার দিনে চা খাওয়া ভালো কফির চেয়ে, ঘুমানোর চেয়ে আমার পড়া ভালো, আমার ব্যাড বয়ের সাথে না মিশে একা থাকা বরং ভালো। সো এই ধরনের অভিব্যক্তি এক্সপ্রেশন বের হয়ে আসে হ্যাড বেটার থেকে। সো এখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা এখানে হ্যাড বেটার বসবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফলো দেয়ার ইজ এ বেস ফর্ম অফ ভার্ব আফটার দ্য গ্যাপ, দেন you can guess had better may be placed here. অনেকগুলি গ্যাপ পাবে যেখানে তুমি দেখবা যে গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম বসছে এখানে, তারপরে ওট রেদারে, তারপরে হ্যাভ টু, হ্যাড টু এখানে। আচ্ছা, ওট রাদারে দেন আছে, তুমি আইডেন্টিফাই করতে পারবা। হ্যাভ টু, হ্যাড টুর বেলায় তুমি ভার্বের গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে, আবার
হ্যাড বেটারের পরেও গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে। সো হাউ ইউ ক্যান ট্রেস আউট দ্যাট আই whether I have to put had better or have to has to or had to, কিভাবে আমি এটা আইডেন্টিফাই করব? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো ফর মিনিং। ওকে, ফার্স্ট অফ ইউ হ্যাভ টু ফলো দ্য মিনিং, তোমাকে মিনিংটা ফলো করতে হবে। তারপরে এখানে দেখো হেড বেটারের বেলায় এখানে শোডের অর্থটা মিন করবে, আর এখানে করতে হয় অর্থটা মিন করবে। আরেকটা বিশেষ পয়েন্ট হলো হেড বেটার যেখানে থাকে সাধারণত সাবজেক্টটা ইউ থাকে, সেটা ম্যান্ডেটরি না, কিন্তু সাধারণত সাবজেক্টটা ইউ থাকে। তুমি যদি দেখো গ্যাপে সাবজেক্ট ইউ এবং গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে, সেখানে তুমি হেড বেটার বসাতে পারো। তারপরে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ তোমরা আগেই জেনেছ, যে যেন, এমন বান করে যেন সে সব কিছু জানে, এমন ভাব দেখায় যেন সে শহরের সবচেয়ে ধনীর ছেলে, এই ধরনের অর্থ মিন করে অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে। আসলে সেই রকম না। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে কথাটা বলবে ঠিকই, এটা আনরিয়েল সেন্টেন্স হবে, আসলে সেটা সেই রকম না। যেমন ধরো এখন তুমি কীভাবে বুঝবা অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় বসবে? প্রথমত তুমি ফলো করবা, যদি বক্সের মধ্যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তখন তুমি স্ক্রলিং করবা, তুমি সেখানে স্ক্যানিং অর স্ক্যামিং করবা, মানে তুমি দেখবা কোথায় দুটো বাক্য আছে এবং মাঝে একটা গ্যাপ আছে, কোথায় দুটো বাক্য আছে এবং মাঝে একটা গ্যাপ আছে, এবং কোনো ফুল স্টপ বসবে না। ওকে, কোনো ফুল স্টপ বসবে না। যদি তুমি দেখো যে কোথাও দুটি বাক্য আছে মাঝখানে গ্যাপ আছে, তুমি ধরে নিতে পারো সেখানে অ্যাজ ইফ অ্যাজ দো বসবে। হিয়ার দেয়ার আর এনি আদার রুল, ইউ হ্যাভ টু ফলো দিস। আমি এখানে গ্রামাটিক্যাল রুলটা তোমাকে বলছি না। তুমি যদি দেখো যে প্রথম বাক্যটার ভার্বটা প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় বাক্যটার ভার্বটা পাস্ট ফর্ম, এখানে তোমার অ্যাজ ইফ অ্যাজ দো বসবে। এবং এটা না থেকে দ্বিতীয় রুলটা থাকতে পারে, প্রথমে এখানে ভার্বের পাস্ট ফর্ম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম মিন্স পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস B3, এখানে থাকবে হ্যাড প্লাস B3 মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি B1 থাকে, পরে থাকবে ভার্বের পাস্ট ফর্ম। আগে যদি B2 থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরে থাকবে হ্যাড প্লাস B3। কারণ অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো বসে। তোমরা একটু স্টাডি করলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা এখান থেকে তোমাদের সর্বোচ্চ নম্বরটা পেয়ে যাবে। তারপরে দেখো দেয়ারকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি, প্রিপারেটরি। এখানে দেয়ারের কোনো অর্থ নাই। সেন্টেন্সের শুরুতে দেয়ার, তারপরে যদি তোমার প্রিন্সিপাল ভার্ব, দ্যাট মিনস অ্যাকশন ভার্ব বসে, তখন দেয়ারের কোনো অর্থ হয় না। মানে কোথাও কিছু আছে, কোথাও কিছু নাই, এই অর্থে দেয়ার বসে। আচ্ছা, তো এখন তুমি কিভাবে বুঝবা আমি কোথায় দেয়ার বসাবো? তুমি দেয়ার বসাবা, দেখবা সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, সেটা ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, অ্যাকশন ভার্ব হতে পারে, তারপরে আরও মানে ভার্ব থাকবে আর কি, ভার্বের বেস ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। এমন যদি থাকে, যেমন দেয়ার ওয়াজ এ কিং নেম মিডাস, এরকমও হতে পারে, তাহলে সেখানে তুমি দেয়ার বসাবা। তাহলে দেয়ার বসানোর নিয়মটা হলো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, এর পূর্বে কিন্তু কোনো সাবজেক্ট থাকবে না। সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা ভার্ব থাকবে। তবে তুমি সেখানে একটু খেয়াল করলে দেখবা সেটা অতীতের কোনো কথা বলা হয়। দেয়ার যখন ইউজ করতে বলা হয় তখন সেখানে অতীতের এক রাজা ছিল, এক বাদশা ছিল, এক গ্রামে এক বৃদ্ধ লোক ছিল, তার 5টা ছেলে ছিল, এই ধরনের এক্সপ্রেশন এখানে থাকবে।
এখন দেখো সবার শেষে যেটা বলবো, ইটের ব্যবহার। ইটের ব্যবহার তোমরা জানো, ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে। সাপোজ দেখো ইট এপিয়ার্স, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। অথবা ইট ইজ হতে পারে, ইট ওয়াজ হতে পারে, ইট হ্যাজ হতে পারে, এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে কি ইটের পরে ভার্বের পাস্ট ফর্মও হয়, ইট টুক মি, এই ধরনের অনেক বাক্য দেখা যায়। তাহলে যখন তুমি বক্সের মধ্যে ইট দেখবা তখনই তুমি খেয়াল করবা যে আমার সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে সরাসরি একটা ভার্ব থাকবে, যেই ভার্বটা বিশেষ করে সিঙ্গুলার হবে। তো এখানে ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে 12টা রোল নিয়ে অতি সংক্ষেপে একটু দ্রুততরভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি লেকচারটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা, গুরুত্ব দিবা, যাতে করে তোমরা এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত নম্বরটা পেতে পারো। ইংরেজি দ্বিতীয় পত্রে প্রায় সকল স্টুডেন্ট, সেটা ফ্রম টপ টু বটম, লো ক্লাস, মিডল ক্লাস, হাই ক্লাস, মেরিটোরিয়াস স্টুডেন্ট, সবাই এখান থেকে একটি ভালো নম্বর পাবে বা পাওয়ার আশা করে এটাকে অধ্যয়ন করে, এবং এটার নম্বরটা তারা সবসময় পকেটে রাখে যে আমি অন্তত আর্টিকেল থেকে বা অন্য মডিফায়ারও আরেকটা সহজ গ্রামাটিক্যাল পার্ট, আমি আরেকদিন মডিফাই নিয়েও কথা বলবো। আজকে সময় স্বল্পতার দরুন একটু দ্রুত কথা বললাম। তো আশা করি তোমরা বুঝে নেবে। আমার কোনো কথার যদি সমস্যা হয় তাহলে তোমরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার এই ভিডিওটা, এই লেকচারটা আমি আমার এই ইউটিউব চ্যানেলেও দিব, সেখানে তোমরা কমেন্টে পজিটিভ মন্তব্য করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। ওকে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।